তাৎক্ষণিক ৩ তালাক প্রথা রদ করে আইন চালু করেছিলেন, তখন দেশ জুড়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। বিরোধীরা সরকারের মুন্ডুপাত করে ছেড়েছিল। তারা এটা বলতেও পিছুপা হয়নি যে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপর টার্গেট করেই এমন আইন আনা হচ্ছে। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ। পশ্চিমবঙ্গে ইউসিসি চালু হতে চলেছে। কি বদলাবে আপনার জীবনে? পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়ে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকার ইউসিসি বিল আনার প্রক্রিয়া শুরু করেছে এবং খসড়া তৈরির জন্য একটি কমিটিও গঠন করে ফেলেছে। বর্তমান তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ইউসিসি এখনো কার্যকর হয়নি। সরকার বিল আনার এবং খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সর্বশেষ আপডেট অনুযায়ী ২রা জুলাই ২০২৬ রাজ্য মন্ত্রিসভার সামনে ইউসিসি এর খসড়া উপস্থাপন করার কথা জানানো হয়েছিল, কিন্তু ২রা জুলাই অর্থাৎ আজ ইউসিসির খসড়া পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয়নি। আজ ২রা জুলাই ২০২৬ যা হলো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হবে ইউসিসির খসড়া বিল পরীক্ষা, সুপারিশ করা এবং চূড়ান্ত খসড়া প্রস্তুত করা। বর্তমান সরকারের রোডম্যাপ অনুযায়ী উল্লেখিত কমিটি খসড়া চূড়ান্ত করবে, খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাবে। এরপর আগস্ট মাসের বিধানসভা অধিবেশনে ইউসিসি বিল পাশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থাৎ আজকের সিদ্ধান্ত ছিল প্রশাসনিক ও প্রস্তুতিমূলক। আইন প্রণয়নের আনুষ্ঠানিক ধাপ বিধানসভায় বিল পেশ এখনো বাকি রয়েছে। অর্থাৎ বিধানসভায় এই বিল পাশ হলে রাজ্যপালের সম্মতিক্রমে এবং সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের পরেই তা আইন রূপে পরিগণিত হবে এবং তা কার্যকর হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইউসিসি কি? ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি হলো এমন একটি ব্যবস্থা যেখানে ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইনের পরিবর্তে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, দত্তক গ্রহণ এবং উত্তরাধিকার বিষয়ে সবার জন্য একটি অভিন্ন নাগরিক আইন প্রযোজ্য হবে। অর্থাৎ এক্ষেত্রে নাগরিক বিষয়গুলিতে ধর্মের ভিত্তিতে আর ভিন্ন ভিন্ন আইন থাকবে না, বরং একটি আইনই কার্যকর হবে সকল ধর্মের মানুষের জন্য। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসির চূড়ান্ত আইন এখনো পাশ হয়নি। অনেক বিশেষজ্ঞই মনে করছে উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের মডেলেই পশ্চিমবঙ্গের সিভিল কোডের আইন বা ধারাগুলি তৈরি হবে। সেক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসিতে কি কি পরিবর্তন আসতে পারে চলুন আমরা একটু দেখে নিই। নাম্বার 1, বিয়ের নিয়মে কি কি পরিবর্তন আসতে চলেছে। এখন বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। বিয়ের নিয়ম ধর্মভেদে ভিন্ন ভিন্ন। ইউসিসি এলে সব ধর্মের মানুষের জন্য একই ধরনের বিয়ের আইন হবে। সব বিয়ে সরকারি দপ্তরে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হতে হবে। নিবন্ধিত না হলে ভবিষ্যতের সম্পত্তি, উত্তরাধিকার এবং আইনি সমস্যার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। নাম্বার 2, একাধিক বিয়ে বা পলিগামি। বর্তমানে কিছু ব্যক্তিগত আইনে নির্দিষ্ট শর্তে একাধিক বিয়ের বিধান রয়েছে। ইউসিসি এলে একজন ব্যক্তি জীবিত স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করলে তা আইনত অবৈধ বলে গণ্য হবে এবং উল্লেখিত ব্যক্তিকে শাস্তির মুখে পড়তে হবে। নাম্বার 3, বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স। এখন বা বর্তমানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি প্রত্যেকের জন্য ডিভোর্সের ক্ষেত্রে আলাদা আলাদা আইন রয়েছে। ইউসিসি এলে সবার জন্য একই ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের নিয়ম চালু হবে। ডিভোর্সের নিয়মের ক্ষেত্রে নিষ্ঠুরতা, পরিত্যাগ, মানসিক অসুস্থতা, পারস্পরিক সম্মতি ইত্যাদি সকল সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। নাম্বার 4, ভরণ পোষণ বা মেনটেনেন্স। বিবাহ বিচ্ছেদের পরে স্ত্রী, স্বামী এবং সন্তানের ভরণ পোষণের জন্য একই নিয়ম
সর্বধর্মের ক্ষেত্রে প্রয়োগ হবে। এর ফলে ধর্মভেদে ভিন্ন ভিন্ন নিয়মের পরিবর্তে একটি সাধারণ দেওয়ানি আইন কাঠামো তৈরি হবে এই ইউসিসির মাধ্যমে। নাম্বার 5, উত্তরাধিকার বা ইনহেরিটেন্স। ইউসিসির সমস্ত পরিবর্তনের মধ্যে এটিই সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে। ইউসিসি এলে ছেলে ও মেয়ের সমান সম্পত্তির অধিকার থাকবে। ধর্মভেদে আলাদা উত্তরাধিকার আইন না থেকে অভিন্ন নিয়ম প্রযোজ্য হবে সর্বধর্মের মানুষের জন্য। নাম্বার 6, দত্তক গ্রহণ বা অ্যাডপশন। বর্তমানে সব ধর্মের জন্য একই রকম দত্তক আইন নেই। এক এক ধর্মের মানুষের জন্য দত্তক নেয়ার নিয়ম নীতি এক এক রকম। ইউসিসি এলে সব ধর্মের মানুষ একই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্তান সন্ততিকে দত্তক নিতে পারবেন। নাম্বার 7, লিভ ইন সম্পর্ক বা লিভ ইন রিলেশন। প্রস্তাবিত খসড়ায় উত্তরাখণ্ড মডেলের মতো লিভ ইন সম্পর্কের বাধ্যতামূলক নিবন্ধন বা রেজিস্ট্রেশন রাখার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। অর্থাৎ নির্দিষ্ট সময় একসঙ্গে বসবাসকারী যুগলকে সম্পর্ক নিবন্ধন করতে হবে সরকারি নিয়ম নীতি মেনে। নাম্বার 8, শিশু বিবাহ। প্রস্তাবিত ব্যবস্থায় শিশু বিবাহকে আইনত অগ্রহণযোগ্য বা বাতিলযোগ্য করার নিয়ম বা বিধান আরও স্পষ্ট হতে চলেছে এবং এর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 9 নম্বর হলো উইল। উত্তরাধিকার ও উইল সংক্রান্ত নিয়ম আরও একীভূত হতে পারে যাতে ধর্মভেদে আলাদা বিধানের পরিবর্তে একটি সাধারণ কাঠামো কার্যকর করে সর্বধর্মের মধ্যে একটি সাম্য বা সমতা ফিরিয়ে আনা যায়। ভারতে বর্তমানে ধর্মভিত্তিক পার্সোনাল ল চালু রয়েছে, অর্থাৎ বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা আইন প্রযোজ্য। ইউসিসির মূল উদ্দেশ্যই হলো এই ভিন্ন ভিন্ন আইনের পরিবর্তে একটি অভিন্ন আইন প্রয়োগ করা। এই প্রসঙ্গে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের কথা খুবই উল্লেখযোগ্য বা প্রযোজ্য হচ্ছে, কেননা তিনি যখন সম্রাট হন তখন দেখেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম আইন প্রচলিত রয়েছে। কোথাও যাজকীয় আইন, কোথাও রাজকীয় আইন, কোথাও আবার সামন্ত আইন প্রচলিত ছিল। ফলে ফরাসি বিপ্লবের পর জনগণের প্রথম চাহিদাই ছিল আইনের সমতা, আর এই আইনের সমতা বিধানের জন্যই তিনি চালু করেছিলেন নেপোলিয়ান কোড, যেখানে তিনি সব জনগণের জন্য একই আইন বিধি চালু করেছিলেন। আমাদের অর্থাৎ ভারতীয় সংবিধানের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আইনের চোখে সকলেই সমান। ফলে ধর্মভেদে বিভিন্ন আইন প্রচলিত থাকায় আমরা দেখতে পাচ্ছি সংবিধানের এই মৌলিক শর্তটি পূরণ হচ্ছে না। কোনো একটি অপরাধীর জন্য হিন্দু যে শাস্তি পাচ্ছে, মুসলিম, খ্রিস্টান বা পার্সি সেই শাস্তি পাচ্ছে না। আবার কোনো একটি অপরাধের জন্য মুসলিম বা অন্য সম্প্রদায় যে শাস্তি পাচ্ছে তা হিন্দু সম্প্রদায়ের মানুষ পাচ্ছে না। তাই আইনের সমতা বিধানের জন্য এই অভিন্ন দেওয়ানি বিধি আগামীতে একটি উল্লেখযোগ্য উদাহরণ হতে চলেছে। চলুন এবার আমরা দেখে নেব উল্লেখিত দেওয়ানি বিধিগুলির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের মধ্যে কি কি ভিন্ন ধরনের আইন রয়েছে। প্রথমেই আসি বিয়ের প্রসঙ্গে। হিন্দুদের ক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী এক বিবাহ বাধ্যতামূলক। মুসলিমদের ক্ষেত্রে নিকাহ একটি দেওয়ানি চুক্তি। মুসলিম ব্যক্তিগত আইনে একজন পুরুষ নির্দিষ্ট শর্তে একাধিক সর্বোচ্চ 4 জন মহিলাকে বিবাহ করতে পারেন, কিন্তু একজন মুসলিম নারী একাধিক স্বামী রাখতে পারেন না। খ্রিস্টানদের ক্ষেত্রে ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এক বিবাহ বাধ্যতামূলক। পার্সিদের ক্ষেত্রে পার্সি ম্যারেজ অ্যাক্ট অ্যান্ড ডাইভোর্স অ্যাক্ট অনুযায়ী এক বিবাহ বাধ্যতামূলক। এবার আসি বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে। হিন্দুদের ক্ষেত্রে আদালতের মাধ্যমে নিষ্ঠুরতা, পরিত্যাগ, পারস্পরিক সম্মতি ইত্যাদি কারণে বিবাহ বিচ্ছেদ সম্ভব হয়। মুসলিমদের ক্ষেত্রে মুসলিম ব্যক্তিগত আইন ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হয়, কিন্তু 2019 সাল থেকে তাৎক্ষণিক 3 তালাক আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হয়েছে, যেদিন থেকে কেন্দ্র সরকার এই আইন চালু করেছে। খ্রিস্টানদের ক্ষেত্রে আদালতের মাধ্যমেই বিবাহ বিচ্ছেদ হয় এবং পার্সিদের ক্ষেত্রেও একই নিয়ম, আদালতের মাধ্যমেই বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।
এবার দেখে নি উত্তরাধিকার সম্পর্কিত বিভিন্ন ধর্মে কি আইন প্রযোজ্য রয়েছে। হিন্দু ধর্মের ক্ষেত্রে 2005 সালের সংশোধনের পর ছেলে ও মেয়ের সমান অধিকার বলবৎ হয়েছে। মুসলিমদের ক্ষেত্রে কোরআন ভিত্তিক উত্তরাধিকার বিধান প্রযোজ্য। অনেক ক্ষেত্রে ছেলে মেয়ের তুলনায় দ্বিগুণ অংশ পায়। খ্রিস্টানদের ক্ষেত্রে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী সম্পত্তি বন্টন হয়। পার্সিদের ক্ষেত্রে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট ও পার্সি সংক্রান্ত বিধান অনুযায়ী উত্তরাধিকার নির্ধারিত হয়। এবার দেখে নিন দত্তক গ্রহণ বা অ্যাডপশন সম্পর্কে কি কি আইন রয়েছে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে। হিন্দুদের ক্ষেত্রে হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট অনুযায়ী আইনতভাবে দত্তক নেওয়া হয়। মুসলিমদের ক্ষেত্রে মুসলিম ব্যক্তিগত আইনে হিন্দু আইনের মতো পূর্ণ দত্তক নেওয়ার ব্যবস্থা নেই। সাধারণত অভিভাবকত্বের ব্যবস্থা এখানে করা হয়, তবে সব ধর্মের মানুষ জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে দত্তক নিতে পারেন। খ্রিস্টানদের ক্ষেত্রে একইভাবে ব্যক্তিগত আইনে আলাদা দত্তক আইন নেই। এখানে জুভেনাইল অ্যাক্ট এর মাধ্যমে দত্তক নেওয়া সম্ভব। পার্সিদের ক্ষেত্রে একই ব্যাপার, এখানেও জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে দত্তক নেওয়া হয়। ভরণ পোষণের বিষয়ে হিন্দুদের বেলায় আদালত প্রয়োজন অনুযায়ী ভরণ পোষণের নির্দেশ দিতে পারেন। মুসলিমদের ক্ষেত্রে মুসলিম নারীর ভরণ পোষণ সম্পর্কিত বিশেষ আইন রয়েছে। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক বিষয়ও বা বিধানগুলিও প্রযোজ্য হতে পারে। খ্রিস্টানদের ক্ষেত্রে আদালত আইন অনুযায়ী ভরণ পোষণ নির্ধারণ করা হয়। পার্সিদের ক্ষেত্রেও ঠিক তাই। এবার আসুন আমরা অল্প কথায় জেনে নিই ইউসিসির মাধ্যমে দেওয়ানি বিধিতে সবচেয়ে কি বড় পরিবর্তন হতে চলেছে। সব ধর্মের মানুষের জন্য একটি বিয়ের আইন তৈরি হবে। একাধিক বিয়ে নিষিদ্ধ হতে চলেছে। বিবাহ বিচ্ছেদের একই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। উত্তরাধিকার ও সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অভিন্ন নিয়ম আসতে চলেছে। দত্তক গ্রহণের জন্য একটি আইন থাকবে সব ধর্মের মানুষের জন্য। ভরণ পোষণের ক্ষেত্রেও একই আইন কাঠামো প্রযোজ্য হবে সর্বধর্মের মানুষের জন্য। ইউসিসি নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য হলো, ইউসিসি চালু হলে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান হবেন। নারী পুরুষের সমান অধিকার আরও শক্তিশালী হবে। বিভিন্ন ব্যক্তিগত আইনের জটিলতা কমবে। সংবিধানের নির্দেশাত্মক নীতির অনুচ্ছেদ 44-এর লক্ষ্য বাস্তবায়নের দিকে অগ্রসর হবে। অন্যদিকে এই ইউসিসি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। বিরোধী দল এবং বিভিন্ন নাগরিক সংগঠনের একাংশের মতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত আইন ও প্রথার উপর প্রবল আঘাত আসতে চলেছে। সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আইনটি নিয়ে আরও বিস্তৃত আলোচনার মাধ্যমে জনপরামর্শ নেওয়া উচিত। কিন্তু এই আইনের ক্ষেত্রে সমালোচকদের বা বিরোধীদের আশঙ্কা থাকলেও তাদের সব কথা সঠিক নয়। কেননা 2019 সালে কেন্দ্রীয় সরকার যখন তাৎক্ষণিক 3 তালাক প্রথা রদ করে আইন চালু করেছিলেন, তখন দেশ জুড়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। বিরোধীরা সরকারের মুন্ডুপাত করে ছেড়েছিল। তারা এটা বলতেও পিছুপা হয়নি যে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপর টার্গেট করেই এমন আইন আনা হচ্ছে, এবং নির্দিষ্ট সময় পরেই এই আইনের ভালো দিকগুলি ফুটে উঠতে শুরু করে। বহুদিন ধরে মুসলিম সমাজের লাঞ্ছিত মহিলারা একটা রক্ষা কবচ পায়, এবং তারই পরিপ্রেক্ষিতে অগণিত মুসলিম মহিলারা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে সংস্কার আনার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি যদি পরিষ্কার হয়, তাহলে সরকারকে দৃঢ়ভাবে এই আইন প্রণয়নের পথে হেঁটে যেতে হবে। পরিশেষে বলতে চাই, ইউসিসি এমন একটি বিষয় যা শুধুমাত্র আইন নয়, এটি সমাজ, পরিবার এবং ব্যক্তিগত অধিকারের সঙ্গেও জড়িত। একদিকে এর সমর্থকেরা বলছেন এটি সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, অন্যদিকে যারা সমালোচক রয়েছেন তারা বলছেন ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত আইনের প্রশ্নে যথেষ্ট সতর্ক থাকতে হবে প্রত্যেককে। আইনটি কি চূড়ান্ত রূপ নেবে এবং বাস্তবে কিভাবে প্রয়োগ হবে তা আগামী দিনই স্পষ্ট হবে। এ বিষয়ে আপনাদের মতামত কি? পশ্চিমবঙ্গে ইউসিসি চালু হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা
নাকি আরও আলোচনা ও সংশোধনের প্রয়োজন আছে, যাই মনে করুন না কেন ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট লিখে নিজের মত প্রকাশ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও এমন ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।